স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। কম্পিউটার অ্যালগরিদমের মতো শুরু হয় বঙ্গবন্ধুর সংগ্রাম। ভার্চুয়ালি বঙ্গবন্ধুকে স্মরণ বিসিএসের। এক পাশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে 13.5 লাখ। ডিসেম্বরে ফিনটেক ওয়েব সেবা চালু করবে সিটিও ফোরাম। ফেসবুকের কথা রাখেনি অ্যাপল। টিকটকের ডেডলাইন বাড়ল 45 দিন। হুয়াওয়ের পুরনো ফোনের নতুন আপডেট অনিশ্চিত। এবং করোনায় নোটবুক পিসির বাজারে প্রবৃদ্ধি 27%। যাচ্ছি বিস্তারিত খবরে। কম্পিউটার অ্যালগরিদমের মতো শুরু হয় বঙ্গবন্ধুর সংগ্রাম। বঙ্গবন্ধুর সংগ্রাম শুরু হয়েছিল কম্পিউটার অ্যালগরিদমের মতন। আর প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুকে জাগ্রত রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার চেয়ে জাতির ডিএনএর সঙ্গে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা উন্মোচন করা দরকার। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেসিস আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এমনটাই তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলেন, অনুসারী ছিলাম বঙ্গবন্ধু, সেটা ছিলাম না। উনি ধীরে লয়ে আমাদেরকে অনুসারী করেছিলেন। উনার সংগ্রাম যেটা শুরু হয় সেটা কিন্তু অনেকটা তোমাদের কম্পিউটার অ্যালগরিদমের মতো শুরু করেছিলেন ছোট একটা প্ল্যাটফর্ম থেকে, বলা যায় ছোট আর খুব পাওয়ারফুল প্ল্যাটফর্ম, সেটা হলো ভাষা। এই ভাষাকে নিয়ে অগ্রসর হতে হতে আমাদের আত্মপরিচয়, এটার উপর এগুতে এগুতে তখন আমাদের সামগ্রিক অন্যান্য দাবি দাওয়াগুলো সামনে আসলো। অর্থনৈতিক দাবি দেওয়া আসলো, রাজনৈতিক দাবি দেওয়া আসলো, সাংস্কৃতিক দাবি দেওয়া আসলো, এবং এগুলোকে ধীরে ধীরে সব দাবিকে, সব উপলব্ধিকে একটা শক্তিতে পরিণত করেছে, এবং সেই শক্তিটাই কিন্তু বঙ্গবন্ধু। বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, চিন্তা করে একবার যদি আমরা দেখি যে 50 বছর আগে বঙ্গবন্ধুর সেই রাষ্ট্রচিন্তা এবং তার যে উন্নয়ন দর্শন, সেখানে কিন্তু সবার আগে স্থান দিয়েছেন উনি মানবিক দায়িত্ব পালনের দিকে, যে রাষ্ট্র একজন নাগরিকের 5টি মৌলিক অধিকার নিশ্চিত করবে, সেটা কি রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। এবং শিক্ষাকে সকল উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে উনি বেছে নিয়েছিলেন। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার জন্য সংবিধানের 16 অনুচ্ছেদে উনি সেটি উল্লেখ করেছিলেন। এবং 73 সালে আইটিইউ এর সদস্য পদ, 75 সালে 14ই জুন বাংলাদেশকে প্রথম স্যাটেলাইট যুগে প্রবেশ করার সুযোগ করে দিয়েছিলেন আর্থ স্টেশন বেদবুনিয়াদে স্থাপনের মধ্য দিয়ে। আলোচক হিসেবে ওয়েবিনারে আরও সংযুক্ত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, রোজি মোহাম্মদ ফখরুল ও নাহিদ ইজহার খান এবং 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু। বঙ্গবন্ধুকে আমাদের ডিএনএর সাথে যে সম্পৃক্ততা আছে সেটাকে উন্মোচনের মাধ্যমেই বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে জাগ্রত করার মাধ্যমেই পরবর্তী ধাপে যাওয়া সম্ভব। প্রতি মুহূর্তে অন্য আর কোনোভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করার মানে কোনো সুযোগ নেই, এবং এটা করে পরের পর্যায়ে যাওয়া যাবে না। এখনকার জেনারেশন তো বঙ্গবন্ধুকে দেখেনি, তাহলে সে কিভাবে বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হবে? তার রক্তে, ডিএনএতে এবং ধমনীতে যেই বাঙালি আত্মা আছে, বাঙালি চেতনা আছে, যেই স্বাধীনতাকামী, মুক্তিকামী, সার্বভৌম চেতনা আছে, সেই চেতনাটাকে ট্রিগার করার মাধ্যমেই বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ সব একসাথে প্রস্ফুটিত হওয়ার মাধ্যমেই পরের প্রজন্ম কানেক্ট করতে পারবে। স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সূচনা করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এক আধুনিক স্বনির্ভর জাতি গড়ে তোলার যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, তা আর কেউ দেখতে সক্ষম হননি। এমনকি সেই সময় উন্নত দেশগুলো বাংলাদেশের মাঝে কোনো আশার আলো দেখতে পায়নি। সদ্য স্বাধীন হওয়া যুদ্ধ বিধ্বস্ত এক দেশকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা ছিল বঙ্গবন্ধুর মধ্যে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রোপিত বীজ থেকে জন্ম নেওয়া চারাগাছটির পূর্ণ বিকাশ ঘটা শুরু করে 1996 সালে জননেত্রী শেখ হাসিনা যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ আজ মহাশূন্যে সফলভাবে উৎক্ষেপণ করেছে নিজস্ব স্যাটেলাইট। স্বাধীনতার 50 বছর পূর্তি হওয়ার আগেই বাংলাদেশের এই অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন সত্যি বিস্ময়কর। ভার্চুয়ালি বঙ্গবন্ধুকে স্মরণ বিসিএসের। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
বাংলাদেশ কম্পিউটার সমিতি আজ এক ভার্চুয়াল স্মরণসভার আয়োজন করে। এই স্মরণসভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশা আরিফিন সিদ্দিক, বাংলাদেশ কম্পিউটার সমিতির উপদেষ্টা মোজাম্মেল বাবু, শেখ রাসেলের গৃহশিক্ষিকা অধ্যাপক গীতালি দাস গুপ্তা এবং ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মাহবুব জামান। ভার্চুয়াল স্মরণ সভার সঞ্চালনা করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ উল মুনির। ভার্চুয়াল স্মরণ সভায় আরিফিন সিদ্দিক বলেন, বৎসরের প্রতিটি দিন আমাদের বঙ্গবন্ধুকে স্মরণ করা দায়িত্ব, কর্তব্য। কারণ বঙ্গবন্ধুকে যত আমরা স্মরণ করব তত আমরা দেশকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। কারণ বঙ্গবন্ধু মানুষের ভালোবাসার কথাই বলে গেছে। বঙ্গবন্ধুর জীবনের দর্শন কি? আমরা যদি বঙ্গবন্ধুর জীবনের দর্শন খুঁজতে চেষ্টা করি, যে বঙ্গবন্ধু আমাদের সবার হৃদয়ে আছে। আমাদের সুযোগ হয়নি জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে কাজ করার, কিন্তু যে কোনো ভালো কাজে সাহস পেয়েছি ওনার কাছ থেকে, বললেন বাংলাদেশ কম্পিউটার সমিতির উপদেষ্টা মোজাম্মেল বাবু। অধ্যাপক গীতালি দাস গুপ্তা বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলকে 3 বছরের উপরে পড়িয়েছেন। এই দীর্ঘ সময়ে রাসেলের সাথে ঘটে যাওয়া নানা স্মৃতি তুলে ধরেন এই শিক্ষিকা। রাসেল আমাকে একটা প্রশ্ন করলো, আপনারা আজ কয়দিন? প্রথম প্রশ্নটা আমি বললাম আমি জানি না কয়দিন। তুমি বলো কয়দিন? বলে আপনারা আজ 9 দিন। তো আমি বললাম যে মানে? বলে আমারে যে সবচেয়ে বেশি পড়াইছে সে 7 দিন, আপনি 2 দিন বেশি, 9 দিন। তখন আমার মনে হলো যে আমারে কিছু বলছে কিনা। আমাকে যে ড্রাইভার সাহেব বললেন, মুন্সি ভাই তাহলে কি এই কারণেই? তখনই আমি বুঝলাম যে আমার বোধহয় আজকে শেষ দিন। এছাড়াও আলোচনায় মাহবুব জামান বলেন, 1972 সালের মে মাস থেকে 1976 সাল পর্যন্ত আমি ডাকসুর জেনারেল সেক্রেটারি ছিলাম। কাজেই আসলে আমি সবসময় নিজে মনে করি বঙ্গবন্ধুর কাছে, এত কাছে আমরা গিয়েছিলাম যেটা কোনোভাবেই ডাকসুর জেনারেল সেক্রেটারি না হলে এই সুযোগটা হতো না। এবং এটা একটা আমার সৌভাগ্য যে শুধু প্রথম দিন থেকে না, আমি শেষ দিন অর্থাৎ 14ই অগাস্ট সন্ধ্যা 7:30 থেকে 8টা পর্যন্ত বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম। 1 মাসে ইন্টারনেট গ্রাহক বাড়ছে 13.5 লাখ। মাস ব্যবধানে দেশে সক্রিয় মোবাইল সিম ব্যবহার কমলেও বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। 1 মাসের ব্যবধানে জুনে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে 6,69,000 এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে 4,86,000। সব মিলিয়ে ওই সময় পর্যন্ত দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 10,34,76,000। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত সর্বশেষ জুন মাসের গ্রাহক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যানে দেখা গেছে মে থেকে জুনে ইন্টারনেট গ্রাহক বেড়েছে 13,63,000। বর্তমানে দেশে মোট মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 9,39,05,000 এবং মোট ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 85,71,000। অপরদিকে 30 জুন পর্যন্ত দেশে মোবাইল সংযোগের সংখ্যা ছিল 16,12,95,000, যা 31 মে পর্যন্ত ছিল 16,15,06,000। সেই হিসাবে 1 মাসে গ্রাহক সংখ্যা কমেছে 2,11,000। ডিসেম্বরে ফিনটেক ওয়েব সেবা চালু করবে সিটিও ফোরাম। বিজয়ের মাস ডিসেম্বরে দেশে ক্লাউড ভিত্তিক ফিনটেক ওয়েব সেবা চালু করবে সিটিও ফোরাম। আমাজনের সহায়তায় ক্লাউড ইনোভেশন সেন্টার স্থাপনের মাধ্যমে সেখানে ফিনটেক হ্যাকাথন করে এই খাতে তরুণদের বিশ্বজয়ের সুযোগ করে দিতে চাইছে সংগঠনটি। রোববার ডিজি বাংলাকে এমনটাই জানিয়েছেন সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার। AWS এবং সিটিও ফোরাম মিলে একটা ক্লাউড ইনোভেশন সেন্টার শুরু করবে। আগামী সেপ্টেম্বরে এটা শুরু হবে এবং আগামী নভেম্বরের মধ্যেই আমরা এই ক্লাউড ইনোভেশন সেন্টারে আমরা কিছু ফিনটেক বেসড ক্লাউড সার্ভিস চালু করব এবং ডিসেম্বরে আমাদের বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে আমরা একটা ক্লাউড সার্ভিস প্ল্যাটফর্মে হ্যাকাথন করব, যেখানে আমাদের দেশের তথ্য প্রযুক্তিবিদরা এবং স্টার্টআপরা মিলে এই হ্যাকাথনে পার্টিসিপেট করবে এবং শ্রেষ্ঠ 5 জন বিজয়ীকে আমরা পুরস্কৃত করব এবং AWS এবং সিটিও ফোরাম মিলে এই হ্যাকাথন বিজয়ীদের আমরা বিশ্বমানের জায়গায় পৌঁছে দিতে সিটিও ফোরাম সচেষ্ট থাকবে। এর আগে গত শুক্রবার উদ্ভাবনের মাধ্যমে ব্যবসায়ীকে ক্লাউড ফিনটেকে রূপান্তর বিষয়ক ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় সেপ্টেম্বরের প্রথমেই বাংলাদেশের জন্য একটি ক্লাউড ইনোভেশন সেন্টার স্থাপন করে দেওয়ার প্রস্তাব দেন অ্যামাজন ওয়েব সার্ভিসের সলিউশন আর্কিটেকচার লিডার মোহাম্মদ মাহদিউজ্জামান। দেশে সিটিও ফোরামের জন্য আমার যে কল টু অ্যাকশন সেটা হলো উই নিড টু বিল্ড অ্যান ইনোভেশন সেন্টার। আমাদের সবারই আছে, বাট
এই ইনোভেশন সেন্টারে ইট উড বি ফুল লাইফ সাইকেল, হাউ ডু আই বিল্ড দ্যাট রিসোর্সেস, তাদের কি কি স্কিল থাকা দরকার, এবং হাউ ডু আই টেক হোয়াট এভার একটা জিনিস আমাদের বানানো দরকার, দেখা গেল অ্যান্টি মানি লন্ডারিং বা কমপ্লায়েন্স বা গ্লোবাল ওফ্যাক বা হোয়াট এভার ইট ইজ দ্যাট উই আর ডুইং, এই জিনিসগুলা আমি কিভাবে আরো বেটার করতে পারি, যেগুলো আমাদের অ্যাবসলিউটলি করতে হবে। হোয়াট ইজ দ্য নেক্সট থিং, কিভাবে আমি বিটকয়েনে ট্রানজ্যাকশন করতে পারি, অথবা নেক্সট জেন মেবি উই ডু ইট, মেবি উই ডোন্ট ডু ইট, বাট এটা যদি গ্লোবাল ফেনোমেনা হয় উই নিড টু ট্যাকল দ্যাট। এন্ড দেন যেমন দেখা গেল আমরা পেপালকে বাংলাদেশে আনতে চাই, আমাদের অনেক কিছু করতে চাই। সো ইফ উই ওয়ান্টেড টু ডু দোজ থিংস, আমরা একটা গ্লোবাল financial technology under what are the things we need to do, we figure it out, we have an innovation center, it could be a very good and virtual, and we connect the global leaders, বাংলাদেশের কথাই বলতে বাংলাদেশি যারা আছেন তারাও হেল্প করতে পারে, and that provides a fundamental platform for constant innovation. And if we don't do that, it's going to be hard to compete in the global aspect. সঙ্গে সঙ্গেই এই আহ্বানে সাড়া দিয়ে মাহাদিউজ্জামানকে ধন্যবাদ জানান সিটিও ফোরামের সভাপতি ও ওয়েবিনারের সঞ্চালক তপন কান্তি সরকার। বৈঠকে ক্লাউড ইনোভেশন সেন্টার স্থাপনে সলিউশন আর্কিটেকচার তৈরির প্রতি গুরুত্বারোপ করেন সিটিও ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আরফে এলাহি। তিনি বলেন, ডেটা ইনোভেশন এন্ড ফিনটেক এই দুইটা জিনিস এবং তার সাথে অ্যাসোসিয়েটেড আরেকটি বিষয়, সেটা হলো আইডেন্টিফিকেশন, এই তিনটা জিনিস খুব গুরুত্ব সহকারে আমাদের এখানে চলে এসছে, এবং নেক্সট অ্যাটলিস্ট 1 ডিকেড এটার বড় একটি বিজনেস কেস আমাদের লোকালি থাকবে এবং টেকনোলজি কেস আমাদের লোকালি বাংলাদেশে থাকবে। একটি যেটি বলছিলাম ডেটা ইনোভেশন, যেটি নিয়ে এখন আমরা তেমন ভাবে কাজ শুরু করতে পারিনি। সেকেন্ড হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন এন্ড ফিনটেক। এই তিনটি জায়গার ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং এর একটি ব্যাপক সংস্পর্শতা রয়েছে, এবং আমরা যদি ওই সার্ভার ড্রিভেন ওই লিমিটেড হার্ডওয়্যার বেসড ক্যাপাসিটি ম্যানেজমেন্টের দিকে আগাই, এই তিনটার একটাকেও আমরা আসলে ফ্লারিশ করতে পারবো না। সুতরাং সরকার নিজেও মনে করে উই নিড ইট, বাট ডেফিনেটলি গভর্নমেন্ট চায় যে নলেজ কমিউনিটি, টেকনোলজি কমিউনিটি এগিয়ে আসুক এবং সরকারকে এই তিনটি জায়গায় সহায়তা করুক। ওয়েবিনারে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের আইটি ডিরেক্টর সৈয়দ সোহেল রেজা এবং রবি আজিয়াটার ক্লাউড বিজনেস কনসালটেন্ট মোহাম্মদ আসিফ। অনুষ্ঠানে শুরুতেই সিটিও ফোরামে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। নজর দিচ্ছি দেশের বাইরে। ফেসবুকের কথা রাখেনি অ্যাপল। মহামারীর সময়ে অ্যাপ স্টোরের অ্যাপে 30% চার্জ কমাতে অ্যাপলের প্রতি অনুরোধ করেছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, কিন্তু সে অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল। ফেসবুক এক বিবৃতিতে বলেছে, মহামারীর সময়ে সংকটের মধ্যে ছোট ব্যবসায়ের জন্য প্রতিটি ডলার মূল্যবান। আমরা অ্যাপলকে পদক্ষেপ নিতে এবং ফি কম নিতে বলেছিলাম, কিন্তু তারা তাতে রাজি হয়নি। ফেসবুক অ্যাপ প্রধান ফিজি সিমো জানিয়েছেন, অন্তত আগামী বছর পর্যন্ত পেইড অনলাইন ইভেন্টের জন্য কোনো ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গুগলও ফেসবুক পে ব্যবহারে সম্মতি দিয়েছে। তবে ইন অ্যাপ লেনদেন প্রক্রিয়ায় পাশ কাটানোয় নিজ নিজ অ্যাপ স্টোর থেকে একদিন আগেই ফোর্টনাইটকে বিদায় দিয়েছে অ্যাপল ও গুগল। এ ব্যাপারে আইনের আশ্রয় নিয়েছে ফোর্টনাইট। কংগ্রেসের নতুন এন্টিট্রাস্ট তদন্তেও অ্যাপ স্টোর ফিকে কেন্দ্রীয় পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। টিকটকের ডেডলাইন বাড়ল 45 দিন। আবারও এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা গোটাতে অথবা বিক্রি করতে অ্যাপটির মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে সময় বাড়িয়ে 90 দিন পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন তিনি। আগের নির্বাহী আদেশে এই সময়সীমা ছিল 45 দিন। আদেশে ট্রাম্প লিখেছেন, এমন অনেক প্রমাণ আছে যা আমাকে বিশ্বাস করিয়েছে বাইটড্যান্স আমাদের জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলার মতো কাজ করতে পারে। আগের আদেশ অনুযায়ী 20 সেপ্টেম্বর পর্যন্ত সময় ছিল টিকটকের হাতে, এখন পাচ্ছে 12 নভেম্বর পর্যন্ত। হুয়াওয়ের পুরনো ফোনের নতুন আপডেট অনিশ্চিত। শনিবার থেকে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ের সাময়িক লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং এর মার্কিন অংশীদারের। এতে হুয়াওয়ের পুরনো ফোন ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা জারি থাকায় হুয়াওয়ের স্মার্টফোনে সমর্থন দিতে পারছে না গুগল। 2019 সালের 16 মের আগে তৈরি যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন অবশ্য এখনও গুগলের নিরাপত্তা হালনাগাদ ও গুগলের অ্যাপগুলোর সাধারণ হালনাগাদ পাওয়ার যোগ্য। তবে শর্ত হচ্ছে, হুয়াওয়ে যদি সফটওয়্যার হালনাগাদ করতে গিয়ে কোনো কিছু পরিবর্তন করে তবে গুগল এতে সাহায্য করবে না। হুয়াওয়ের জন্য আরও আশঙ্কার কথা হচ্ছে, তারা ভবিষ্যৎ সফটওয়্যার আপডেট গুগল অ্যাপ সরবরাহ করতে পারবে না। এসব ডিভাইস 2019 সালের 16 মের আগে তৈরি হলেও এতে সফটওয়্যার আপডেটে গুগল অ্যাপ সমর্থন করবে না, কারণ হুয়াওয়ের সব আপডেটকে গুগলের কাছ থেকে সনদ নিতে হবে।
কিন্তু মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে এবং লাইসেন্স না থাকায় গুগল তাদের সমর্থন দেবে না। করোনায় নোটবুক পিসির বাজারে প্রবৃদ্ধি 27%। করোনাকালে ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই পার্সোনাল কম্পিউটারের বাজার প্রবৃদ্ধি পেয়েছে। বছর ব্যবধানে বৈশ্বিক নোটবুক পিসির বাজারে প্রবৃদ্ধি হয়েছে 27%। এই তথ্য দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স। তাদের তথ্য অনুযায়ী লেনোভো এবং এইচপি মিলে দখল করে আছে বাজারের 50%। বাজার পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী 25% বাজার প্রবৃদ্ধিতে বর্তমানে নোটবুক পিসির বাজারে শীর্ষে রয়েছে লেনোভো। 17% প্রবৃদ্ধি নিয়ে গত প্রান্তিকে প্রতিষ্ঠানটি 1,36,00,000 ইউনিট পিসি বিক্রি করেছে। পিসি বিক্রিতে গত প্রান্তিকে 24.8% প্রবৃদ্ধি নিয়ে নোটবুক পিসির বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে এইচপি। প্রান্তিক প্রবৃদ্ধির দিকে শীর্ষ 5 নোটবুক পিসি প্রস্তুতকারকের মধ্যে এইচপির প্রবৃদ্ধি হয়েছে সর্বোচ্চ 42%। পিসির বাজারে তৃতীয় ও চতুর্থ স্থানে ডেল ও অ্যাপল। দুটি প্রতিষ্ঠানেরই গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে 21% প্রবৃদ্ধি হয়েছে। এ সময় ডেল 84 লাখ ইউনিট পিসি বাজারে ছেড়েছে আর অ্যাপল ছেড়েছে 46 লাখ ইউনিট পিসি। গত প্রান্তিকে 41% প্রবৃদ্ধি নিয়ে বৈশ্বিক পিসির বাজারে পঞ্চম স্থানটি দখলে রেখেছে এসার। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।